প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2019 সালে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি শুরুতেই অঙ্কটা করে দেখি, এখানে বলছে ফলোইং আর গিভেন ইনফরমেশন অফ ফার্স্ট 6 মান্থ অপারেশন অফ ইয়ার 2019 ইন এ ট্রায়াল কন্টেইন দ্য ফলোইং অ্যাকাউন্ট। এখানে 6 মাসের তথ্য দেওয়া আছে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে মানে রেওয়ামিল, এবং আদার কিছু ডাটা দেওয়া আছে। এবং আমাদের যদি রিকোয়ারমেন্ট আমরা একটু পড়ে দেখি, যে রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট জুন 2019, গিভ দ্য ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড জার্নালাইজ দ্য রিভার্সিং ট্রানজাকশন। মানে এটা একটা পূর্ণাঙ্গ অঙ্ক। আপনি যদি এই অঙ্কটা ভালো করে বুঝেন তাহলে আপনি এখান থেকে ক্লোজিং এন্ট্রিও সহজে শিখতে পারবেন, আবার রিভার্সিং এন্ট্রিও সহজে শিখতে পারবেন। তো আমরা যদি শুরুতে, যেহেতু প্রথমে আমাদের রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ করতে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা একটু দেখি। যে প্রথম বলছে যে ইনভয়েসেস রিপ্রেজেন্টিং টাকা 20,000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য লাস্ট মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড। মানে আমরা সেবা দিয়েছি কিন্তু রেকর্ড করিনি। রেকর্ড করিনি কেন? কারণ আমরা টাকাটা ঠিকভাবে পাইনি, এই জন্য আমরা রেকর্ডও করিনি। তো টাকা যদি না পেয়ে থাকি তাহলে আমার টাকা অন্যের কাছে আছে, তার মানে সেটা দেনাদার। তাহলে একেধারে দেনাদার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, এবং সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা জাবেদা দিব হচ্ছে দেনাদারের জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এবং সার্ভিস রেভিনিউ যেহেতু নাম আমাদের অঙ্কে নাই, আমাদের এটা গ্রাফিক রেভিনিউ আকারে আসলে লিপিবদ্ধ করা আছে, তাই আমরা সার্ভিস রেভিনিউ না দিয়ে এটাকে গ্রাফিক রেভিনিউ লিখবো। যদি গ্রাফিক রেভিনিউ না থাকতো তাহলে আমরা সার্ভিস রেভিনিউ লিখতাম। কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা এই এন্ট্রিটা 20,000 টাকার এন্ট্রি দিলাম। এর পরবর্তী এন্ট্রিটা যদি আমরা একটু দেখি, এখানে বলছে যে দ্য ব্যালেন্স ইন সাপ্লাইজ রিপ্রেজেন্ট সাপ্লাইজ পারচেজ অন জানুয়ারি at June 30, 2400 of supplies were on hand। মানে সাপ্লাই জানুয়ারির 1 তারিখে কেনা হয়েছিল, এবং জুন 30 মানে 6 মাস পর আমাদের দেখা যাচ্ছে যে সাপ্লাইসটা হচ্ছে 2400 টাকা হাতে আছে। তাহলে আমরা সাপ্লাইসটা দেখি প্রাথমিকভাবে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে। সাপ্লাইসটা প্রাথমিকভাবে সম্পদ আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে সম্পদ আকারে লিপিবদ্ধ করা হলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? আমাদের খরচের জাবেদা দিতে হবে। তাহলে সাপ্লাইসের খরচের হিসাবের নাম কি? সাপ্লাইস এক্সপেন্স। এই যে আমরা লিখেছি সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইস ক্রেডিট। যেহেতু আমরা খরচের জাবেদা দিয়েছি, আমাদের টাকা হবে কিসের? খরচের। তো আমাদের শুরুতে টাকা ছিল 7,400, এবং শেষে এসে দেখতেছি আছে 2,400। তার মানে আমার টাকা যে কয় টাকা কমে গেছে সেটাই আসলে আমাদের খরচ। তাহলে 7,400 থেকে 2,400 বাদ দিলে আমাদের মোট খরচের টাকা আমরা পেয়ে যাব। তাহলে 7,400 থেকে 2,400 বাদ দেওয়ার পরে আমরা খরচের টাকা পেয়ে গেলাম 5,000 টাকা। এর পরবর্তী পরের এন্ট্রিটা যদি আমরা একটু পড়ি, এখানে বলছে যে কনসাল্টিং রেভিনিউ আর ক্রেডিটেড টু রেভিনিউ হোয়েন রিসিভ। মানে কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট করা হয়েছে যখন এটা পাওয়া গেছে। এট জুন 30 কনসাল্টিং রেভিনিউ টাকা 5,000 আর আনআর্নড। কারণ কনসাল্টিং রেভিনিউ কি আনআর্নড রয়ে গেছে। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা একটু দেখি যে কনসাল্টিং রেভিনিউ আসলে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে কনসাল্টিং রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি এখানে আয় আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা বলেছি যে আয় হিসাব যদি লিপিবদ্ধ করা হয় তাহলে আমাদের কিসের এন্ট্রি দিতে হবে? দায়ের এন্ট্রি দিতে হবে। তাহলে কনসাল্টিং রেভিনিউ দায় হিসাবের নাম কি? আনআর্ন কনসাল্টিং রেভিনিউ। তাহলে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ যেহেতু দায় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, দায় বাড়বে। তাহলে আমাদের কি করতে হবে? আনআর্ন কনসাল্টিং রেভিনিউকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা এখানে আনআর্ন কনসাল্টিং রেভিনিউকে ক্রেডিট করেছি, এবং যেহেতু আয় কমে গেছে তাহলে কনসাল্টিং রেভিনিউকে আমরা কি করেছি? ডেবিট করেছি। কত টাকা? 5,000 টাকা। কারণ আমাদের 5,000 টাকা আসলে এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে যদি আমরা পরের এন্ট্রিটাকে একটু সমাধান করার চেষ্টা করি, এখানে বলছে যে the balance of insurance expense is the premium for 1 year policy dated April 1, 2019। মানে ইন্স্যুরেন্সটাকে আমাদের 1 বছরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এটা শুরু হয়েছে কবে? এপ্রিলের 1 তারিখে। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখে। আমরা একটু প্রথমে দেখে আসি যে ইন্স্যুরেন্সটাকে আসলে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে। ইন্স্যুরেন্সটাকে এখানে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। কত টাকা? 3,600 টাকা। তাহলে ইন্স্যুরেন্স যদি প্রাথমিকভাবে খরচ আকারে লিপিবদ্ধ করা হয়ে থাকে তাহলে আমাদের কিসের এন্ট্রি দিতে হবে? আমাদের সম্পদের এন্ট্রি দিতে হবে। তাহলে ইন্স্যুরেন্সের সম্পদ হিসাবে নাম কি? প্রিপেইড ইন্স্যুরেন্স। এই যে এখানে লিখেছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। যেহেতু আমরা সম্পদের জাবেদা দিয়েছি, আমাদের টাকা হবে কিসের? সম্পদের। তাহলে আমরা একটু দেখি যে এখানে কত তারিখে দিয়েছে? এপ্রিলের 1।
তাহলে এপ্রিল মে জুন এই 3 মাস যদি আমরা দেখি তাহলে আমাদের আসলে এই 3 মাস এই বছরের ভিতরে পড়ে। তাহলে এই বছরের ভিতরে যেটা পড়বে সেটাই হচ্ছে আমার খরচ, আর অন্য বছরে যেটা চলে যাবে মানে অগ্রিম বছরে আগামী বছরে যেটা চলে যাবে সেটা সম্পদ। তাহলে এপ্রিল মে জুন এই 3 মাস যেহেতু আমাদের এই বছরের ভিতরে পড়েছে, এই 3 মাস আমরা সম্পদ হিসেবে খরচ হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে দিয়েছে কত দিনের? 1 ইয়ার পলিসি, তাহলে মানে 12 মাসের। তাহলে 3 মাস যদি খরচ হয় তাহলে আর বাদ বাকি 9 মাস কি আমাদের সম্পদ। তাহলে আমরা কি করব, এই যে টাকাটা দেয়া আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিব এবং 9 দিয়ে গুণ দিব, যেহেতু 9 মাস আমাদের সম্পদ। তো সেই কাজটাই করা হয়েছে যে 9 দিয়ে ভাগ দেওয়া, 9 দিয়ে গুণ দেওয়া হয়েছে এবং 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এর পরবর্তী পরের এন্ট্রিটা যদি আমরা একটু সমাধান করি, পরের এন্ট্রিতে বলেছে যে অন জুন 30 ওয়াজ সানডে, মানে মাসের শেষ দিন হচ্ছে রবিবার, অ্যান্ড দ্য এমপ্লয়ি আর পেইড অন টুইসডে, কিন্তু এমপ্লয়ীদের পরিশোধ করা হয় হচ্ছে মঙ্গলবারে। অ্যাঙ্কার কোম্পানি হ্যাজ 3 এমপ্লয়িজ, অ্যাঙ্কার কোম্পানির কতজন এমপ্লয়ি? 3 জন, হু আর পেইড 5,000 ইচ, প্রত্যেকে 5,000 করে ফর 5 ডেজ ওয়ার্ক, মানে 5 দিনের জন্য সে 5 দিনের জন্য সে কত টাকা পায়? 5,000 টাকা পায়। কিন্তু কথা হচ্ছে মাস শেষ হয়েছে কি বার? রবিবারে, কিন্তু তাদের পরিশোধ করা হবে কি বার? টুইসডে, মানে মঙ্গলবারে। তার মানে মানডে এবং টুইসডে এই 2 দিন তারা কাজ, এই 2 দিনের মজুরি তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ মাসই শেষ হয়ে গেছে সানডে। তাহলে আমার আসলে কত দিনের বকেয়া আছে? আমাদের বকেয়া আছে 3 দিনের। কয়দিনের বকেয়া? 3 দিনের বকেয়া আছে। তাহলে আমাদের এমপ্লয়ি কয়জন? 3 জন। তাহলে এইটা আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখি। যে আগে আমাদের কি জাবেদা হবে সেটা তো আমরা জানি যে স্যালারিজ বকেয়া আছে, তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা সেটার জাবেদা দিলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এখন কথা হচ্ছে আমাদের টাকা কত? 5,000, কিন্তু আমাদের শ্রমিক কয়জন? 3 জন। তাহলে আমরা আগে প্রথম মোট টাকাটা বের করি। তাহলে মোট টাকা বের করলাম 5,000 গুণ 3। এখন কথা হচ্ছে মজুরি তো পাবে কয় দিনের? মজুরি পাবে হচ্ছে 5 দিনের। কিন্তু মঙ্গলবার পর্যন্ত কাজ হলে, এই মঙ্গলবার পর্যন্ত কাজ হলে তারা 5 দিনের মজুরি পেত, কিন্তু কাজ তো হয়েছে সানডে পর্যন্ত, তার মানে 2 দিনের কাজ কম হয়েছে। তাহলে 2 দিন যদি আমরা কাজ কম হয় তাহলে তারা মজুরি পাবে 3 দিনের। ওকে, তারা মজুরি পাবে 3 দিনের। তাহলে আমরা মোট টাকাটা বের করলাম। তাহলে প্রথমে কি করব? 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে 1 দিনের মজুরি আসবে এবং 3 দিয়ে গুণ দিলে আমরা 3 দিনের মজুরি পেয়ে যাব। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, 3 দিনের মজুরি হয় 9,000 টাকা। তাহলে এই ছিল আসলে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা বলেছিল সেটার সমাধান। এবার আমরা ক্লোজিং এন্ট্রিটা একটু করি। ক্লোজিং এন্ট্রি মানে সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলায় আমরা আগেও বলেছি আমরা মোট 4 ধরনের জাবেদা দেই। প্রথম কি জাবেদা দেই? প্রথম জাবেদা হচ্ছে আমরা দেই অল ইনকাম, মানে এই প্রতিষ্ঠানে যত ধরনের ইনকাম আছে সেই ইনকামটা আমরা ডেবিট করি এবং ইনকাম সামারিকে ক্রেডিট করি। এবং দ্বিতীয় যে জাবেদাটা দেই আমরা সেটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট। তো আমরা যদি এন্ট্রিটা দেওয়ার চেষ্টা করি, প্রথমে আমরা এক্সপেন্সের জাবেদাও দিতে পারেন, আবার প্রথমে রেভিনিউর জাবেদাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, যে টাকা দিবেন সেটি কারেক্ট। তো আমরা এইখানে যেহেতু রেভিনিউ ইনকাম এক্সপেন্সের জাবেদা আগে দিয়েছি, আমরা এক্সপেন্সের জাবেদাটাই আগে দেখি। তাহলে এক্সপেন্সের জাবেদা কি? ইনকাম সামারি ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট, তার মানে আমার অঙ্কে যত ধরনের এক্সপেন্স আছে সবগুলো আমাদের এনে দেখাতে হবে। তাহলে আমরা একটু যদি শুরু থেকে দেখি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 3600 টাকা। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্স 3600, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সের আমাদের 2700 টাকা সম্পদ হিসাবে গেছে। এই যে 2700 টাকা সম্পদ হিসাবে গেছে, তাহলে এই 2700 টাকা আমরা এখানে বাদ দিয়ে লিখবো। তাহলে বাদ দিয়ে লিখলে আমাদের আসে হচ্ছে 900 টাকা। এরপর যদি আমরা পরবর্তীতে যে এন্ট্রিটা আছে সেটা দেখি, স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স হচ্ছে কত? 60,000 টাকা। তাহলে আমরা দেখবো যে নতুন করে আবার স্যালারিজ বাড়ছে কিনা। হ্যাঁ, নতুন করে বেড়েছে 9,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? 60,000 যোগ হচ্ছে 9,000। আগে ছিল 60,000, নতুন জাবেদা করে আমরা পেয়েছি 9,000। তাহলে স্যালারিজ এক্সপেন্স আমরা দিলাম 69,000। এরপরে পরবর্তীতে যদি আমরা দেখি যে সাপ্লাইজ আছে, সাপ্লাইজ আছে কত? 7,000। সরি, সাপ্লাইজ তো সম্পদ, আমরা এটা খরচ হিসেবে দেখাতে পারবো না। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে কত? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 3,800। তাহলে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেখাবো কত? 3,800। তা আমরা একটু দেখি যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমরা লিখেছি, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখেছি 3,800। এরপর আমাদের ছিল হচ্ছে কি, যদি দেখি যে রেন্ট এক্সপেন্স ছিল, রেন্ট এক্সপেন্স 3,000 আর ইউটিলিটি এক্সপেন্স 33,400।
তাহলে আমরা একটু দেখাই যে রেন্ট এক্সপেন্স হচ্ছে 3000 এবং ইউটিলিটি এক্সপেন্স হচ্ছে 33,400। এখন আমাদের আসলে এখানে কিন্তু আর কোনো এক্সপেন্স নাই, এই জন্য আমরা আর কোনো এক্সপেন্স নিতে পারলাম না। আমরা ইন্স্যুরেন্স নিয়েছি, সাপ্লাই স্যালারিজ নিয়েছি, অ্যাডভার্টাইজিং নিয়েছি, রেন্ট এক্সপেন্স নিয়েছি, ইউটিলিটিস নিয়েছি। কিন্তু আমরা যদি জাবেদার দিক তাকাই, আমাদের নতুন একটা খরচ সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স। কত টাকা? 5,000 টাকা। তাহলে এই সাপ্লাই এক্সপেন্সটা আমাদের নিতে হবে। তাহলে আমরা সাপ্লাইস এক্সপেন্স নিলাম 5,000 টাকা এবং সবগুলোকে যোগ করলে 1,15,100 হয়, সেটা হচ্ছে ইনকাম সামারি হিসাবে যাবে। তা আমাদের এক্সপেন্সের জাবেদাটা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমাদের আসলে ইনকামের ক্লোজিং এন্ট্রিটা দিতে হবে। তো ইনকামের ক্লোজিং এন্ট্রিটা আবার আমি একটু বলে দিই। ইনকামের ক্লোজিং এন্ট্রি হয় অল রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। তো অল রেভিনিউ বলতে আমাদের এখানে যতগুলো রেভিনিউ আছে আমরা সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখি গ্রাফিক রেভিনিউ আছে কত টাকা? 12,000 টাকা। তাহলে গ্রাফিক রেভিনিউ 12,000 টাকা আমাদের আগের থেকেই আছে। আমরা একটু দেখি যে গ্রাফিক রেভিনিউ নতুন করে সংগঠিত হয়েছে কিনা। হ্যাঁ, এই যে 12,000 টাকা নতুন করে আমাদের গ্রাফিক রেভিনিউ আকারে লিপিবদ্ধ হয়েছে। তো আমরা যদি গ্রাফিক রেভিনিউ দেখাই তাহলে 12,000 হচ্ছে আগের এবং 20,000 টাকা হচ্ছে নতুন। তা আমরা 12,000 যোগ 20,000 এটা 32,000 টাকা আসলো। এরপর আরেকটা রেভিনিউ আমাদের ছিল, সেটা হচ্ছে কনসাল্টিং রেভিনিউ। কত টাকা? 1,04,200 টাকা কনসাল্টিং রেভিনিউ ছিল। এখন আমরা জাবেদা দেখি কনসাল্টিং রেভিনিউ কি নতুন করে বেড়েছে না কমেছে। তো আমরা এই যে কনসাল্টিং রেভিনিউ যে ডেবিট করেছি, তাহলে আয়কে যদি ডেবিট করা হয় তাহলে কি হয়? কমে যায়। তার মানে কি আমাদের কনসাল্টিং রেভিনিউ বাড়ে নাই, উল্টো আরো কমে গেছে। তাহলে 5,000 টাকা কমে গেছে, আমরা 5,000 টাকা কমাই দেখাবো। তাহলে সেটি এই যে 1,04,200 থেকে 5,000 কমাই দেখাইলাম 99,200 এবং এই দুটাকে যোগ করলে ইনকাম সামারি হয় 1,31,200। এরপর আমাদের নেট ইনকামের জাবেদা দিতে হয়, মানে এই যে আয়ের জাবেদা দিলাম 1,31,200, এই আয় থেকে আমাদের কি করতে হবে? এই খরচকে বাদ দিতে হবে। তাহলে আয়ের জাবেদাটা কি? ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা এখানে দিলাম ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এবং আয় থেকে ব্যয়কে বাদ দিয়ে আমরা এন্ট্রি দিলাম এবং ক্লোজিং এন্ট্রিতে 4 নাম্বার জাবেদা হয় হচ্ছে আমাদের ড্রয়িংস এর জাবেদা। কিন্তু আমরা যদি এই অঙ্কটা একটু ভালো করে দেখি, এখানে কোথাও ড্রয়িংস নাই, এই জন্য আমাদের ড্রয়িংস এর জাবেদা হবে না। তো আমাদের এরই মাধ্যমে আমরা আসলে গিভ দ্য ক্লোজিং এন্ট্রিও সমাধান করতে পারলাম। এবার আমরা রিভার্সিং এন্ট্রি দিব। কি জাবেদা দিব? রিভার্সিং এন্ট্রি। তাহলে রিভার্সিং এন্ট্রির আসলে রুলস গুলো যদি আমরা একটু মনে রাখি, যে রিভার্সিং এন্ট্রির রুল ছিল প্রকৃতপক্ষে নিম্নোক্ত 4 ধরনের রিভার্সিং এন্ট্রি হয়। বকেয়া আয়সমূহ, বকেয়া খরচসমূহ, অগ্রিম প্রদত্ত খরচসমূহ, অগ্রিম অনুপার্জিত আয়সমূহ। এবং নিম্নলিখিত দাখিলে আসলে বিপরীত দাখিলা দেওয়ার প্রয়োজন নাই, যে অগ্রিম প্রদত্ত খরচ প্রিপেড এক্সপেন্স যদি প্রাথমিকভাবে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং আনান রেভিনিউকে যদি প্রাথমিকভাবে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং ডেপ্রিসিয়েশন বা ব্যাড ডেপ্ট এক্সপেন্স এগুলো আসলে রিভার্সিং হয় না। তো আমরা যদি একদম প্রথম থেকে ধরে ধরে করার চেষ্টা করি, তো প্রথমেই আমাদের যে জাবেদাটা ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং গ্রাফিক রেভিনিউ ক্রেডিট। তাহলে এটা তো আসলে আমাদের যে রুলস এর সাথে এটা মিলে যায়, এটা বকেয়া আয়। তাহলে বকেয়া আয়ের আসলে কোনো শর্ত ছাড়াই রিভার্সিং হয়। তাহলে এটা আমরা কি করব? আসলে উল্টাই দিব। গ্রাফিক রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 ছিল, জাস্ট এই যে আমরা জাবেদাটা করেছিলাম প্রথম, এটাকে আমরা উল্টাই দিছি। এরপর আমরা যদি পরবর্তী জাবেদা দেখি যে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট। তো অগ্রিম খরচসমূহ হচ্ছে আমাদের রিভার্সিং হয়, কিন্তু আমরা যদি দেখি যে এই সাপ্লাইসকে প্রাথমিকভাবে কি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হচ্ছে। এই যে সাপ্লাইসকে প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমরা শর্তের মাধ্যমে জানি যে কোনো খরচ যদি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে সেটা রিভার্সিং কি? সেটা রিভার্সিং হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে সাপ্লাইস এক্সপেন্স এটা রিভার্সিং কি? এটা রিভার্সিং হবে না। এরপর যদি আমরা আসি যে অনুপার্জিত আয় 3 নাম্বারটা কনসাল্টিং রেভিনিউ ডেবিট আনআন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তো আমরা যদি শর্ততে একটু দেখি যে হ্যাঁ অনুপার্জিত আয়ের রিভার্সিং হয়। তো এটা কত টাকা ছিল? এটা টাকা ছিল হচ্ছে 5,000 টাকা। তাহলে এটাকে আমরা উল্টে দিব, আনআন কনসাল্টিং রেভিনিউ ডেবিট এবং কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তাহলে সেটাই যে এখানে দেখানো হয়েছে যে আনআন কনসাল্টিং রেভিনিউ ডেবিট কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। 5,000 টাকা ছিল, টাকাও কোনো আসলে চেঞ্জ হয় না, যেভাবে টাকা হয় জাস্ট আপনারা শুধু এন্ট্রিটাকে উল্টিয়ে দিবেন। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের কোনটা রিভার্সিং হবে এবং কোনটা রিভার্সিং হবে না, এইটি হচ্ছে মূল বিষয়। তো আমরা এটাও সমাধান করলাম। এখন যদি প্রিপেড ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স এক্সপেন্সের জাবেদাটা দেখি, তাহলে অগ্রিম খরচ সমূহের হচ্ছে রিভার্সিং হয়, কিন্তু আমরা শুরুতে দেখি এটা কি সম্পদ আকারে লিপিবদ্ধ করা হয়েছে না খরচ আকারে।
তো আমরা যদি একটু দেখি যে ইন্স্যুরেন্সকে খরচ আকারে লিপিবদ্ধ করা হয়েছে, এটা যদি সম্পদ আকারে লিপিবদ্ধ হতো তাহলে আমরা রিভার্সিং দিতাম না, যেহেতু এটা খরচ আকারে লিপিবদ্ধ হয়েছে তাহলে আমাদের এটা রিভার্সিং দিতে হবে। তাহলে এটা রিভার্সিং কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই যে আমরা দিয়েছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকাটা ওখানে যে ছিল এখানেও তাই বসাই দিব। এরপর আমরা যদি পরের এন্ট্রিটা দেখি যে স্যালারিস এক্সপেন্স, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খরচ বকেয়ার কোনো শর্ত ছাড়াই রিভার্সিং হয়। মানে আপনি যখনই খরচ বকেয়া দেখবেন, এটার আসলে কোনো রুলস রেগুলেশন পড়া লাগবে না, খরচ বকেয়া থাকলে এটার কোনো শর্ত ছাড়াই আপনারা রিভার্সিং করে দিবেন। তাহলে স্যালারিস এক্সপেন্স ডেবিট ছিল, এটা এখন ক্রেডিট হবে, এবং স্যালারিস পেয়েবল ক্রেডিট ছিল, এটা ডেবিট হবে। এরই মাধ্যমে আসলে আমাদের যে অঙ্কটা আমরা সমাধান করতে চেয়েছিলাম সেই সমাধান সঠিকভাবে সমাধান করতে পেরেছি। তো ভালো থাকবেন সবাই, এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।